সন্ত্রাস জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। পর্যাপ্ত পাবলিক টয়লেটের অভাবে দূষণ হচ্ছে রাজধানীর পরিবেশ। নতুন 200 টয়লেট নির্মাণ সহ দরকার মতো ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। বিশ্বের 90,000 ছবির সেরা 15-র মধ্যে বাংলাদেশের 3টি। মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া সংরক্ষিত অঞ্চলে ও জীববৈচিত্র্যের ছবির চূড়ান্ত তালিকা প্রকাশ। এবং বিপিএলে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আজ মাঠে নামছে সিলেট সিক্সার্স। অপর ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধেও সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করে হুঁশিয়ারি দেন তিনি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধান হয়ে প্রথমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সততা ও আন্তরিকতা নিয়ে জনগণের সেবা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আর আমাদের লক্ষ্যটা হচ্ছে একেবারে তৃণমূলে যে মানুষগুলি বসবাস করে তাদের ভাগ্যটা পরিবর্তন করা, অর্থাৎ বাংলাদেশকে একটা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। এবং সেটা যে করা সম্ভব সেটা অন্তত এটুকু বলতে পারি যে এই ধারাবাহিকভাবে সরকার পরিচালনা করার সুযোগটা পেয়েছিলাম বলে আজকে আমরা দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। কিন্তু আমি চাই যে ভবিষ্যতে কোনো হতদরিদ্র বলে কিছু থাকবে না, এবং যারা কর্মক্ষম না, যারা বয়োবৃদ্ধ বা যারা অসুস্থ তাদেরকে আমরা যেভাবে পারি সেবা দেব। সরকারি চাকরি আইন বাস্তবায়নের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন। আমাদের যে লক্ষ্য আমরা নিয়ে স্থির করছি সেটা আমরা করতে পারবো। তার জন্য দরকার সুশাসন, তার জন্য দরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। এবং যেহেতু আমি বেতন ভাতা সুযোগ সুবিধা এত বেশি বৃদ্ধি করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে এখন আর ওই দুর্নীতির প্রয়োজন না, যা প্রয়োজন সেটা তো আমরা মিটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? তৃণমূল পর্যায় পর্যন্ত যে কেউ যদি এই ধরনের দুর্নীতিগ্রস্ত হয় সঙ্গে সঙ্গে তার প্রতি যথাযথ ব্যবস্থা নিতে হবে। যেমন প্রমোশন থেকে শুরু করে সর্বক্ষেত্রে শুধুমাত্র জ্যেষ্ঠতার ভিত্তিতে না, কর্মদক্ষতাটাকে এখানে প্রাধান্য দিতে হবে। অগ্নিসন্ত্রাসের কারণে নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। 2014 নির্বাচন ঠেকানোর নামে যে অগ্নিসন্ত্রাস বিএনপি জামাত শুরু করে, তার ফলে মানুষ তাদেরকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। তার ফলাফলটা আমরা পাই বর্তমান সময় যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের মধ্য দিয়ে। আর তাছাড়া জঙ্গিবাদ, সন্ত্রাস, বাংলা ভাই, মাদক, নানা ধরনের ঘটনায় মানুষের জীবন যেমন অতিষ্ঠ হয়, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়, যে কারণে জনগণ আমাদেরকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছে। অর্থনৈতিক সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে আগামী 5 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 10 ভাগে উন্নীত করার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবৃদ্ধি 10 ভাগে আমরা নিয়ে আসতে চাই। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। এটা করা সারা বিশ্বের 90,000 ছবির মধ্যে সেরা 15, আর তাতেই বাংলাদেশের 3টি। এমন সাফল্যই এসেছে আন্তর্জাতিক একটি ছবির প্রতিযোগিতায়। মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া আয়োজিত সংরক্ষিত অঞ্চল ও এর জীববৈচিত্র্যের ছবি নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক উইকি লাভস আর্থ WLEর চূড়ান্ত বিজয়ী তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের 2 ফটোগ্রাফারের 3টি ছবি। খান আলামিন জানাচ্ছেন সেই সাফল্যের কথা। ছবিটি হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে তোলা। আলো আধারির এক মায়ার খেলা ক্যামেরার লেন্সে বন্দি করেছেন বগুড়ার আলোকচিত্রী আব্দুল মুমিন। উইকি লাভস আর্থ প্রতিযোগিতায় ছবিটি জায়গা করে নিয়েছে 3য় স্থানে।
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বনবাটন পাখির এই ছবিটিও তুলেছেন মুমিন। এটি প্রতিযোগিতার ৮ম সেরা ছবি। পেশায় চিকিৎসক শৌখিন আলোকচিত্রী শাহেনশা বাপ্পি সাতছড়ি জাতীয় উদ্যান থেকে তুলেছেন কাঠশালিকের এই ছবিটি। প্রতিযোগিতায় ছবিটি জায়গা করে নিয়েছে ১২তম স্থানে। প্রতিযোগিতায় ৩২টি দেশের ৭,০০০-এর বেশি অংশগ্রহণকারীর ৯০,০০০ ছবি জমা পড়ে। বাংলাদেশ থেকে জমা পড়ে ৩৭১ জনের ২৮০০ ছবি। এত ছবির মধ্যে নিজের দুটি ছবি সেরা ১৫তে স্থান করে নেয় বেশ উৎফুল্ল আব্দুল মুমিন। গত ৩ বছরে প্রায় শতাধিক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আমার ছবি পুরস্কৃত হয়েছে। আর এত সংখ্যক ফটোগ্রাফারের মধ্যে সেরা ১০-এ আসা আসলেই সৌভাগ্যজনক ব্যাপার, আর এটা অবশ্যই বাংলাদেশের জন্যও গর্বের ব্যাপার। উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে এই প্রতিযোগিতায় দ্বিতীয়বার অংশ নেয় বাংলাদেশ। ২৮০০ ছবির মধ্য থেকে সেরা ১০টি ছবি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠায় আয়োজকরা। সেখান থেকেই বিশ্বের সেরা ১৫টির মধ্যে ৩টি বাংলাদেশের। প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসা থেকেই পাখির ছবি তোলার নেশা শাহেনশা বাপ্পির। বললেন এই সাফল্য তার দায়বদ্ধতা আরও বাড়িয়েছে। আমি তো ওয়াইল্ড লাইফ করতে খুব পছন্দ করি, এর মধ্যে আমি পাখির ছবিটা বেশ ভালো লাগে আমার এই ছবিগুলি তুলতে। তো পাখির ছবি আমরা তুলি, আমাদের কিছু ব্যক্তিগত বা আমাদের নিজস্ব কিছু স্লোগান আছে আমাদের। আমরা চাই যে নেচার বা ওয়াইল্ডে পাখি থেকে শুরু করে অন্যান্য জীবজন্তুগুলো যা আছে আমাদের দেশে, সেগুলো তাদের কোনো ক্ষতি হবে না, তাদের জন্য আমরা একটা সুন্দর অভয়ারণ্য তৈরি করব। ২০১৭ সালেও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দুটি ছবি এই প্রতিযোগিতার সেরা ১০-এ জায়গা পায়। খান আলামিন, RTV, ঢাকা। রাজধানীতে ৫৫ লাখ পাবলিক টয়লেট ব্যবহারকারীর বিপরীতে গণশৌচাগারের সংখ্যা নগণ্য। দেরিতে হলেও বিষয়টি বুঝতে পেরে ২০০টি পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা নিয়েছেন ঢাকার ২ সিটি কর্পোরেশন। শাহাবুদ্দিন শিহাবের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব ছবি তুলেছেন রুহুল আমিন। রাজধানীর সরোয়ার্দী উদ্যান, প্রতিদিন এখানে শত শত মানুষ ঘুরতে আসেন, কিন্তু টয়লেট না থাকায় তাদের খোলামেলাভাবে প্রাকৃতিক কাজ সারতে হয়। বছরের পর বছর এভাবে চললেও কর্তৃপক্ষের বিকার নেই। পার্কে একটা বাথরুম আমি দেখছি সেটা দখল হয়ে গেছিল, এই দখলের কারণে ওটা বন্ধ করেছে, কারণ ওখানে বিভিন্ন ধরনের বাজে কাজ বা বাজে আড্ডা হতো। একটা না, একাধিক বাথরুমের দরকার, কারণ এখানে প্রতিদিন ৩ থেকে ৪,০০০ লোক ঘুরতে আসে, শিশু আসে, বাচ্চা আসে, মহিলা আসে, বৃদ্ধ আসে, অনেক ফরেনারও দেখতে আসে এখানে। প্রায় ২ কোটি মানুষের এই শহরে প্রতিদিন পাবলিক টয়লেট ব্যবহারের চাহিদা আছে ৫৫ লাখ মানুষের। এদের মধ্যে ভাসমান মানুষ ৫০,০০০, রিক্সা চালক ১০ লাখ, অন্যান্য জীবিকার মানুষ ১০ লাখ, পথচারী নিয়মিত ২০ লাখ, বহিরাগত পথচারী ১০ লাখ। বিপুল এ মানুষের দুর্ভোগ কমাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ২০০টি আধুনিক টয়লেট নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে বেসরকারি সংস্থা ওয়াটারএড তৈরি করে দিয়েছে ৩০টি, বাকিগুলোর নির্মাণ কাজ চলছে। আরেকটি প্রতিষ্ঠানের সহযোগিতায় নারীদের মার্কেট বলে পরিচিত গাউসিয়ায় মহিলা টয়লেট করা হয়েছে। আজিমপুর সরকারি কলোনির মসজিদের গা ঘেঁষে ইডেন কলেজের উল্টা পাশের কোনায় জরাজীর্ণ টয়লেটকে আধুনিক শৌচাগারের রূপ দিতে ভেঙে ফেলা হয়েছে। আলটিমেটলি ড্রয়িং শুরু হয়েছে, আশা করি 1 মাসের মধ্যে আমরা এটা একটা আধুনিক টয়লেটের কাজ শুরু হচ্ছে। টয়লেটগুলোকে পরিচালনার স্বার্থে ও আয় বাড়াতে দেয়ালে বিজ্ঞাপনের অনুমোদন দেওয়ার দাবি জানালেন এই বিশিষ্টজন। সিটি কর্পোরেশন টয়লেটের ওয়ালগুলো তারা কোনো বিজ্ঞাপনী প্রচারের জন্য ভাড়া দিতে পারে, সেখান থেকে একটা আয় হতে পারে। ইজারাদার লাভ করতো, পানির বিল দিত না, কারেন্ট বিল দিত না, কারেন্ট অন্য জায়গায় সেল করতো, পানি অন্য জায়গায় সেল করতো, বেশি দামে পানি সেল করতো, যার কারণে তার লাভটা থাকতো ভালো। এখানে মানে টয়লেট ইউজারদের সেবার ব্যাপারে তাদের খুব বেশি মনোযোগ ছিল না। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সিএনজি স্টেশন, পেট্রোল পাম্প সহ বিভিন্ন প্রতিষ্ঠানের টয়লেট পথচারীদের জন্য উন্মুক্ত রাখার উদ্যোগ নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এটা একটি বড় ধরনের সেবা, কারণ এই সেবায় অংশগ্রহণ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা কেন তারা নিবে না? অবশ্যই নিবে।
এটা আমরা একটা চিঠি দিয়ে দেবো। গতিকে নিশ্চিত করার জন্য কিন্তু আমরা লোকাল কমিউনিটিকে আমরা সাথে নিচ্ছি। টয়লেট সংক্রান্ত মামলা দ্রুত শেষ করার পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে টয়লেট নির্মাণে গণপূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করলেন দক্ষিণ সিটির এই কর্মকর্তা। আমরা যখন এই টয়লেটগুলো ইজারা দেব, সেটা একটা ইজারার ক্ষেত্রে আমরা একটা সুনির্দিষ্ট নীতিমালা এটা করা হচ্ছে, কিন্তু যাতে করে মামলা বা এই ধরনের আইনি জটিলতায় পড়তে না হয়। সোহরাওয়ার্দী উদ্যান যেটা, সেটা বোধহয় গণপূর্ত মন্ত্রণালয় এটা তারা ব্যবস্থাপনা করে। এটা ইচ্ছা করলে তারা করতে পারে, তাদের এই কাজ করার জন্য প্রতিষ্ঠান আছে। ঢাকা মহানগরীর কোথায় কোথায় পাবলিক টয়লেট আছে, এখন থেকে পাবলিক টয়লেট বিডি নামে অ্যাপ জানাবে সে তথ্য। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। মুন্সিগঞ্জের মেঘনায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযান শুরু হয়েছে। সকালে ফায়ার সার্ভিস ও BIWT যৌথভাবে অভিযান শুরু করে। প্রিয়জনের মৃতদেহটি উদ্ধারে মেঘনা তীরে অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। জীবিত ফিরে পাবার সম্ভাবনা কমে আসলেও তারা চান অন্তত মৃতদেহগুলো নিয়ে বাড়ি ফিরতে। বুধবার ভোরে 34 জন শ্রমিক নিয়ে মেঘনায় ডুবে যায় ট্রলারটি। এ সময় 14 জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিদের সন্ধান পাওয়া যায়নি। উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের প্রকোপ যেন কমছেই না। হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে এ জেলায়। দিন দিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। হিমেল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন তারা। এদিকে নওগাঁয়ও শীত বাড়ছে। সকালে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হিলিতে হঠাৎ করে পড়তে শুরু করেছে ঘন কুয়াশা। সেই সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। নোয়াখালীর সুবর্ণচরে নির্বাচনী দিন গণধর্ষণের শিকার হওয়া সেই নারী বাড়ি ফিরে গেছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে 5 সদস্যের মেডিকেল বোর্ড পরীক্ষা নিরীক্ষা শেষে গতকাল তাকে ছাড়পত্র দেয়। পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে বাড়ি পৌঁছে দেয়। এ সময় যে কোনো সমস্যায় পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয় পুলিশ। তবে শারীরিকভাবে সুস্থ হলে আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবারটি। দেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাট। প্রায় 2 মাস বাকি থাকলেও এরই মধ্যে শুরু হয়েছে আগাম জাতের আলু উত্তোলন। আবহাওয়া অনুকূল আর রোগবালাই কম হওয়ায় এই বছর ফলনও হয়েছে ভালো। এই অবস্থায় উপযুক্ত দাম নিশ্চিত করা সহ বিদেশে আলু রপ্তানির উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন কৃষকরা। জয়পুরহাট প্রতিনিধি রাশিদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন সুরামনি। জয়পুরহাটের দিগন্ত জুড়ে এখন আলু ক্ষেতের সবুজ সমারোহ। আবহাওয়া অনুকূলে আর ফলন ভালো হওয়ায় ব্যস্ত সময় পার করছেন আলু চাষিরা। এর মধ্যেই আগাম জাতের আলু ঘরে তোলার কাজ শুরু করেছেন অনেকেই। ভালো দাম পেয়ে আগাম আলু তোলার যেন উৎসব চলছে আলু ক্ষেতগুলোতে। বিঘা প্রতি 9 থেকে 10 হাজার টাকা খরচ করে উৎপাদিত হচ্ছে 45 থেকে 50 মণ আলু। ভালো জাতের আলুর ফলন আর বাজার দর ভালো থাকায় খুশি এখানকার কৃষকরা। বর্তমানে বাজার ভেদে মন প্রতি আলুর বাজার দর চলছে 500 থেকে 700 টাকা পর্যন্ত। আগুর আলুত মনে করেন যে কোনো রোগ বালাই হয় না এবং কোনো ওষুধপাতি লাগে না, খরচাপাতি কম। আর অন্যান্য আলু আছে, কিন্তু আমার এই আলুটা বেশ ভালো ফলন এবং আমি বেশ লাভবান হয়েছি আর কি। 640-50 টাকা বলতেছে, আর আমি 750 টাকা নেব। এদিকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে আলু সরবরাহ করছেন ব্যবসায়ীরা। এবছর আলু বাজার একটু ভালো। আলু 600 টাকা এমন, সাদা আলু 500। এই আগাম আলু এবারে ভালো, গ্রসরা পার বিঘায় মিনিমাম 50,000 টাকার মতো আলু বিক্রি করে পাচ্ছে আর কি। চলতি বছর প্রায় 40 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে আগাম জাতের আলু চাষ হয়েছে 2050 হেক্টর জমিতে। কৃষকরা ভালো দাম পাচ্ছে বলে জানান স্থানীয় কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষকরা দাম ভালো পাচ্ছে, আর ফলন প্রায় 45 থেকে 55 মণ প্রতি বিঘায়। আশা করি কৃষকরা আগাম আলু করে তারা লাভবান হবে, তাদের আর্থসামাজিক উন্নতি করবে। আলুর বর্তমান বাজার মূল্য স্থিতিশীল রাখতে বিকল্প খাদ্য হিসেবে আলুর ব্যবহার বৃদ্ধির পাশাপাশি আলু রপ্তানির উপর জোর দাবি জানান কৃষকরা। RTV। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। সন্ত্রাস জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স, বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। পর্যাপ্ত পাবলিক টয়লেটের অভাবে দূষণ হচ্ছে রাজধানীর পরিবেশ। নতুন 200 টয়লেট নির্মাণ সহ দরকার মতো ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের।
বিশ্বের 90,000 ছবির সেরা 15-র মধ্যে বাংলাদেশের 3টি, মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া সংরক্ষিত অঞ্চলে জৈববৈচিত্র্যের ছবির চূড়ান্ত তালিকা প্রকাশ। এবং বিপিএলে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আজ মাঠে নামছে সিলেট সিক্সার্স, অপর ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। সকালের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।